নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের মিঠুন সরকার ফেসবুক পেজ থেকে সকলকে শুভরাত্রি। দেখুন, আজ আমরা আপনাদের সঙ্গে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি সেগুলো আগে আপনাদের প্রথমে বলে নিই। দেখুন, প্রথমেই বলি আপনাদের, যারা গ্রুপ সিডির ফর্ম ফিল আপ করেছেন তারা কি টাকাগুলো জলে দিলেন কিনা সেটা নিয়ে একটু বলবো। গুরুত্বপূর্ণ, তাদের কি একই কপালে দুর্ভোগ হতে চলেছে কিনা। যারা 11-12 এর পরীক্ষার লিস্ট প্রকাশিত হয়েছে 11-12 এর, তো সেই লিস্ট প্রকাশিত হয়েছে, তো আপনার এই লিস্ট ক্যান্সেল হবে কিনা, এই লিস্ট টিকবে কিনা কোর্টে, এই লিস্ট। আর 9-10 এর কি তাই হতে চলেছে কিনা। গ্রুপ সিডির আপনার পরীক্ষার ডেট কবে হতে চলেছে, গ্রুপ সিডির পরীক্ষার ডেট সেটা আপনাদের বলবো। গ্রুপ সিডির পরীক্ষার ডেট কবে, এবং আপনাদের 9-10 এর যে রেজাল্ট খুব দ্রুত আউট হচ্ছে জানেন, সরি লিস্ট প্রকাশিত হচ্ছে এরকম ইন্টারভিউ এর, তো সেটাও কি এরকম হবে কিনা এই নিয়ে একটু ডিটেলসটা বলবো। যখন প্রথমে আপনাদের একটা একটা করে বলি, প্রথমে যেটা বলি যে আপনাদের যাদের 11-12 এর আপনাদের যাদের লিস্ট প্রকাশিত হলো, 11-12 এর যে লিস্ট প্রকাশিত হলো সেই লিস্ট দেখে প্রত্যেকটা চাকরি প্রার্থী, প্রত্যেকটা ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু হতাশাগ্রস্ত। তাদের মনে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। যেমন প্রশ্ন রয়েছে যে তারা বারবার যেটা বলছিল যে আমরা এত বছর ধরে পড়াশোনার মধ্যে নেই, আমাদের এই 10 নম্বর আগে যোগ করতে হবে। তো তারা কি করে 60-এর মধ্যে এই 1-2 মাসে পড়াশোনা করতে পারেনি, তাহলে পড়াশোনা না করে তারা কি করে 60-এর মধ্যে, তারা মানে কি পরিমাণ ব্রিলিয়ান্ট প্রত্যেক স্টুডেন্ট সকলেই 60-এর কাছাকাছি নম্বর পেল, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। তারপরে আরো আরো কিছু প্রশ্ন চিহ্ন রয়েছে। দেখুন, এই যে 10 নম্বর আগে যোগ করা হলো, এই যোগ করার জন্য যারা 10-এ 10, যারা তাদের 10-এ 10, 60-এ 60 পেয়েছে, তারা মেরিট লিস্টে টিকতে পারলো না। তো তাহলে তাদের কি করে, তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটের কাছ থেকে যে 500-600 করে টাকা নেওয়া হলো, ফ্রেশ ক্যান্ডিডেটদের কাছ থেকে যে 500-600 করে, 400-500 করে যে ফর্ম ফিল আপের আবেদনের টাকা নেওয়া হলো, তো এই টাকাটা তো সম্পূর্ণ মানে সম্পূর্ণ বিজনেস হিসেবে নেওয়া হয়েছে, জাস্ট শুধুমাত্র ফান্ড বাড়ানোর জন্য। এটা এতে ফ্রেশদের কেউ চাকরি পাচ্ছে না। ফ্রেশরা যারা, চিন্তা করুন, 60-এ 60 পেয়েছে, 10-এ 10 পেয়েছে, তাহলে তার তো সে 70-এ 70 পাচ্ছে। তো তারপরেও তার মেরিট লিস্টে যখন নাম না আসছে, যখন তার ইন্টারভিউ ডাক না পাচ্ছে, তাহলে তার কাছ থেকে টাকাটা কি জন্য নেওয়া হলো? তাহলে তাকে চাকরিটা পেতে হলে কি করতে হবে? সে তো 70-এর মধ্যে তো সে 76 পেতে পারে না। তাহলে কি করে হতে পারে? তাহলে এর জন্য পথ হলো, দুটো পথ খোলা রয়েছে। একটা হচ্ছে আপনাদের নতুন লিস্ট বার করা, যেখানে নতুন লিস্ট বার করতে হবে এবং 70-এর মধ্যে কাট অফ করতে হবে, 1 নম্বর গেল। আর দ্বিতীয় কথা হচ্ছিল ভ্যাকান্সি ইনক্রিজ করার একটা উপায় হতে পারে, যে 50 থেকে 60,000 যদি নতুন করে ভ্যাকান্সি দেয়, সে ভ্যাকান্সি ইনক্রিজের বিষয়টা আসতে পারে। এই দুটো বিষয়ে একমাত্র এর সমাধান করতে পারে, তাছাড়া কিন্তু সমাধানের কোনো পথ নেই। আর আপনাদের বলি যে এই লিস্ট আমার মনে হয় না এই লিস্ট টিকবে। কেন বলছি? কারণ কোর্টে, আপনারা জানেন যে কোর্টে বিষয়টা উঠবে। তো আপনাদের 11-12 এবং 9-10 এর জন্য একটা ভালো একটা শক্ত গ্রাউন্ড তৈরি হলো, যে ভালো উকিলের কাছে কিন্তু একটা শক্তপোক্ত একটা কিন্তু স্ট্যান্ড থাকবে, যে আমার ফ্রেশ ক্যান্ডিডেট, আমার প্রার্থী 60-এ 60 পেয়েছে, তার একাডেমিক স্কোর 10-এ 10, তাহলে 70-এর মধ্যে সে 70 পেয়েছে, তাহলে সে যদি ডাক না পায়, তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটদের কাছে টাকা নেওয়ার মানে কি, তাদের পরীক্ষায় বসতে দেওয়ার অর্থটা কি? এই প্রশ্নগুলো আসবে। তো এই জন্য আমি বলি আপনাদের গ্রাউন্ড, আমার মনে হয় না এই লিস্ট টিকবে। এই যে লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্ট আমার মনে হয় না টিকবে। তো নম্বর যদি যোগ করতেই হয়, তাহলে ইন্টারভিউ এর পরে গিয়ে এই যে নম্বর যোগটা এখন হবে। আচ্ছা, নম্বর যোগ করুক, তাতে কোনো বাধা নেই, যারা এক্সপিরিয়েন্স নম্বর দিচ্ছে, কিন্তু সেটা ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর যোগ হবে, তার আগে নয়। ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর যোগ করতে হবে। তো বিভিন্ন দাবিগুলো রয়েছে। এবার দেখুন, পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের, তাহলে 9-10 এর ক্ষেত্রেও কি সেম হতে চলেছে? একদম 9-10 এর ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী হতে চলেছে, কারণ একই বিষয়, একই ব্যাপার, বুঝতেই পারছেন। তো 9-10 এর ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম ক্যাটাগরিতেই লিস্ট আসবে। তো হাজার হাজার শিক্ষার্থীরা দুশ্চিন্তা, যারা ভালো পরীক্ষা দিয়েছে, যারা 60-এর মধ্যে 60, 60-এর মধ্যে 59, 54, 55, যারা বিশেষ করে যারা জেনারেল, তাদের তো মানে কষ্টের শেষ নেই। তো সবাই কিন্তু চিন্তায় রয়েছে, ফ্রেশ যারা আছে, যে আমাদের নাম হয়তো আসবে না। চিন্তা করুন, 60-এর মধ্যে পরীক্ষা দিয়ে যে 60-এ 60 পেয়েছে, বা 60-এর মধ্যে যে আপনার 58-57 করেছে, সেও যদি ভাবে যে আমার নাম আসবে না, তাহলে নামটা কার আসবে? কে আশা করতে পারে? এটা সত্যি মানে
আমি আজ একটা পোস্ট করেছিলাম, যেটা দেখলাম প্রায় 1 লক্ষ উপরে ভিউ হয়েছে। একটা পোস্ট আমি লিখে একটা পোস্ট করেছিলাম, প্রায় 1 লক্ষের উপরে সেটা ভিউ হয়েছে জাস্ট মাত্র 5 ঘন্টায়। আমার পোস্টটা কি ছিল দেখুন, আমার পোস্টটা ছিল এটাই, সিম্পল একটা পোস্ট করেছিলাম, একদম সাধারণ একটা পোস্ট করেছিলাম যে পৃথিবীর ইতিহাসে ওয়েস্ট বেঙ্গলই প্রথম রাজ্য যেখানে 70-এ 70 পেয়েও চাকরি তো দূরের কথা, ইন্টারভিউতে ডাকও দেওয়া হয় না, ডাকও হয় না। তো এখানে প্রায় কয়েক লক্ষ ভিউ হয়েছে এই পোস্ট, জাস্ট সিম্পল একটা পোস্ট করেছিলাম। আর সেখানে প্রায় 800-900 বা 1000-এর উপরে কমেন্ট এসছে, হাজারো রকম কমেন্ট, যা বললে পরে আপনাদের মানে কি বলবো। প্রথম কথা হচ্ছে রাজ্যের জন্য মায়া হবে, কান্না হবে, কষ্ট হবে, তার আর কোনো সীমা নেই। যাই হোক, আপনারা আপনাদের শুভবুদ্ধির মতামত রাখবেন। আর দ্বিতীয় যে বিষয়টা দেখুন, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের গ্রুপ সিডিতে যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তাদের টাকাটাও কি জলে যাবে? তাদের টাকাটাও কি এরকম করে জলে যাবে? সেই একই পথ কিন্তু রয়েছে, কারণ গ্রুপ সিডিতেও যদি এরকম আগে নম্বর যোগ করে, তাহলে কিন্তু সেই একই পথে যাচ্ছে বিষয়টা। তো এই জন্য আমি বলবো যে জোরদার আন্দোলনে নামতে হবে, কারণ পশ্চিমবঙ্গে কোনো কিছু শান্তভাবে, শান্তিপ্রিয়ভাবে এরা কিছু দেয় না। দেখুন, বিহারের মতো রাজ্যে যেখানে এই 3 বছরের মধ্যে 3 থেকে 3.5 বছরের মধ্যে বিহারে টায়ার 1-এ প্রায় 1,70,000, টায়ার 2-তে প্রায় 1 লক্ষের কাছাকাছি, টায়ার 3-তে প্রায় 70,000, আবার টায়ার 4 প্রায় 80,000 মতো ভ্যাকান্সি আসছে। তো ওভারঅল আমরা দেখলাম, তাও 2-3 বছরের মধ্যে বিহারের মতো, যেটাকে আমরা সারা ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য এবং আপনাদের অনুন্নত রাজ্য হিসেবে পরিচিত, সেখানে এই গত 3 বছরের মধ্যে 4 লক্ষের কাছাকাছি, 3,80,000 প্লাস, অ্যাপ্রক্সিমেটলি 80,000 প্লাস শিক্ষক শূন্য পদে নিয়োগ হয়েছে, শুধুমাত্র শিক্ষক শূন্য পদে নিয়োগ হয়েছে, ভাবতে পারছেন? আর সেখানে আমাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, যেখানে 10 বছর রিক্রুটমেন্ট বন্ধ, 10 বছর রিক্রুটমেন্ট বন্ধ, ভাবা যায় 10 বছর একটা রাজ্যের রিক্রুটমেন্ট বন্ধ, সেই রাজ্যের শিক্ষা অবস্থা কিভাবে চলছে ভাবুন। সেই 10 বছর পরে ভ্যাকান্সি দিয়েছে মাত্র 12,000, মাত্র 10-12,000। আর যে 26,000, ওটা তো আপনাদের পূর্বের, ওটা তো আপনাদের যারা চাকরি করছে তারা, ওটা তো অলরেডি আপনাদের যোগ্যদের চাকরি যারা চুরি করেছিল সেটা প্রায়শ্চিত্তের ফল ভোগ করছে। ভ্যাকান্সি বার করেছে কত? ভ্যাকান্সি তো 10-12,000 বার করেছে, 10-12,000 ভ্যাকান্সি বার করেছে। তাহলে 10 বছর পরে একটা মাত্র রিক্রুটমেন্ট, তাও সেখানে 10-12,000 ভ্যাকান্সি, 10,000-8-10,000 ভ্যাকান্সি, তাও সেখানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা আশা করেছিল, স্বপ্ন নিয়েছিল যে আমি একটা বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো, নিজের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবো, কিন্তু তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারছে না। কেন? কারণ তারা ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে 10 বছর অপেক্ষা করার পরেও, নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও, 100-এ 100 পাওয়ার পরেও তারা নিজের তালিকায় নাম পাচ্ছে না, ইন্টারভিউ ডাক পাচ্ছে না। তাহলে তারা কি করলে নাম ডাক পাবে? লক্ষ লক্ষ টাকা ঘুষ দিলে, নেতা মন্ত্রীর পা চাটলে নামটা আসবে কি করে? সেটা তো বলতে হবে না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, কোন প্ল্যান করলে পরে এই যে তালিকায়, ইন্টারভিউ তালিকায় নাম আসবে? আমরা আবার এটুকু খবর পেলাম যে এই যে লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টে নাকি টেন্টেডদের নামও নাকি শুনতে পাচ্ছি। এর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ভাবতে পারছেন? আবার ভাবুন, প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ভেবে দেখুন একবার, প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা। সেখানে 7-8 বছর নিয়োগ বন্ধ, 7-8 বছর নিয়োগ বন্ধ। আর 7-8 বছর পরে গিয়ে এরা এত আন্দোলন, এত বিগ্রহের পরে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্য পদ রয়েছে, আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন 72 ঘন্টার মধ্যে নিয়োগ করব, 72 ঘন্টার মধ্যে প্রসেসিং শুরু করব, সেখানে নাই মাত্র একটা শর্ট নোটিশ ধরিয়ে দিয়ে 8 বছর পরে মাত্র 13,421টি শূন্য পদ বার করে দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে শর্ট নোটিশ দিয়ে। এখনো পর্যন্ত কোনো কিছু না, শূন্য পদ বৃদ্ধি করছে না, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে। ভাবতে পারছেন? এরপরেও যদি কিছু মানুষ বলে যে উন্নয়ন চলছে, তাহলে কিছু তো বলার নেই, তাহলে সত্যি কিছু বলার নেই। এরপরেও যদি মনে করে যে উন্নয়ন চলছে, তাহলে সত্যি কিছু বলার নেই। তো আপনাদের বলবো, একটাই পথ খোলা আছে, একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে বৃহত্তর শান্তিপূর্ণ গণ আন্দোলনে নামতে হবে। এছাড়া কোনো পথ খোলা নেই, এছাড়া আর কোনো পথ খোলা নেই। একটাই পথ। আবার সামনে আপনারা বুঝতেই পারছেন, 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সামনেই 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে। তো আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র উন্নয়ন বলতে যে শুধু প্রকল্প, উন্নয়ন বলতে শুধু প্রতিশ্রুতি, কিন্তু তার বড় প্রমাণ আমরা পাচ্ছি, তার বড় প্রমাণ আমরা পাচ্ছি। যোগ আবারও বলছি, আপনারা কোনো কিছু দলীয় ভাবে নেবেন না, এটা দলীয় কথা নয়, এটা আপনার ন্যায্য অধিকারের কথা। একজন বঞ্চিত বেকার, একজন শিক্ষিত বেকারের
ন্যায্য অধিকারের কথা, ন্যায়ের কথা, আপনারা কেউ এটা পলিটিক্যালি নেবেন না। আসবে আর নিজে ভেবে দেখুন, আপনি যদি আপনার যদি কোনো দলের প্রতি বিশেষ টান থেকেও থাকে, একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন যে 10 বছর পর এসএসসি রিক্রুটমেন্ট হচ্ছে, তাও সেখানে যে ফ্রেশ ক্যান্ডিডেট, যে নতুন 10 বছর পর বিয়ে 10 বছর পরে এসে পরীক্ষায় বসে সে তার সেরা দিয়ে সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ নম্বর তুলেও যদি সে তার লিস্টে নাম না পায়, তাহলে তার মতো যন্ত্রণা পৃথিবীতে কিছু থাকতে পারে? তার মতো কষ্ট কি পৃথিবীতে কিছু থাকতে পারে? তো এই যে জীবন, এই জীবন থাকার চেয়ে কি না থাকা ভালো নয়? যে আমি আমার স্বপ্ন, আমি আমি গ্রাজুয়েশন করলাম, বিএড করলাম, স্পেশালি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিএড করলাম শিক্ষক হবো বলে, এবং নিজের সারা বছর ধরে পড়ে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে 100-এ 100 পেলাম, তারপরেও যদি আমার ইন্টারভিউ লিস্টে নাম না আসে, এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে পৃথিবীতে? আর পৃথিবীতে এমন কোন রাজ্য, এমন কোন দেশ আছে যেখানে চাকরির পরীক্ষায়, ভাবতে পারছেন, চাকরির পরীক্ষায় যেখানে 100-এ 100 পেয়েছে, তাহলে তাহলে সে ডাক পাবে কি করে? তাহলে কত পেলে সে ডাক পাবে? সেটা তো বলতে হবে সরকারকে, যে 70-এর মধ্যে কত পেতে হবে তাকে, কত পেলে সে ডাক পাবে। একজন ফ্রেশ ক্যান্ডিডেট 70-এর পরীক্ষা হচ্ছে, 100-এ, তার উপর তো যেতে পারে না সে। একজন ফ্রেশ ক্যান্ডিডেট 70-এর উপর যেতে পারে না, এটা তো ইম্পসিবল। কি করে যাবে? তাহলে ভাবুন, তাহলে সেইখানে দাঁড়িয়ে কি পরিস্থিতিতে বাস করছি। তো এরপরেও উন্নয়ন চলছে, ভয়ঙ্কর উন্নয়ন চলছে। তো এই উন্নয়নের থেকে বাঁচতে একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছিল এই যে প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছিল আমাদের, যে আমাদের হাতে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, তো ভোটের আগে এই লক্ষ লক্ষ শূন্যপদে সব নিয়োগ কমপ্লিট করতে হবে। আমরা কখনো শুনেছি 10 লক্ষ শূন্যপদ রয়েছে, কখনো শুনেছি 1 লক্ষ শূন্যপদ রয়েছে। তো এই যে লক্ষ লক্ষ শূন্যপদ, 10 লক্ষ, 1 লক্ষ, এই সমস্ত শূন্যপদে নিয়োগ করাতে হবে, ভোটের আগে নিয়োগ করাতে হবে। না হলে আমার মনে হয় এবার বিহার, সত্যি বিহার হয়ে যেতে পারে। বেকার যুবক, যারা শিক্ষিত সমাজ, যারা বেকার সমাজ, তাদের সঙ্গে যেটা হচ্ছে, যদি এটা সত্যি চলতে থাকে, তো আমার মনে হয় বিহারের রেজাল্ট হয়ে যেতে পারে, বিহারের রেজাল্ট হয়ে যেতে পারে। আমি আবার বলছি, আমার এই কথাগুলো বলার পরে যাদের দলের প্রতি বিশেষ টান আছে, আপনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো দলেরই সাপোর্টার নয়। না আমি টিএমসির সাপোর্টার, না আমি বিজেপির সাপোর্টার, না আমি সিপিএম এর সাপোর্টার, না আমি কংগ্রেসের সাপোর্টার। আমি কোনো দলেরই সাপোর্টার নয়। তো আমি শুধুমাত্র কথাগুলো বলছি, যারা বঞ্চিত, বেকার, যারা যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, তাদের তাদের পাশে দাঁড়িয়ে বলছি। এবং আমার মনে হয় একজন শিক্ষিত যুব সমাজের দল দেখে, দল তো পেট চালায় না। আপনাকে দল পেট চালায় বলুন? আপনার বাড়িতে আপনার বাবা মা অথবা আপনি উপার্জন করেন, তো সেই উপার্জনের দ্বারাই কিন্তু পেট চলে একজন সাধারণ মানুষের। আমার পরিবার তো তাই চলে, আমার বাবার ইনকাম, আমার মায়ের ইনকাম, আমার ইনকামের দ্বারা কিন্তু পেট চলে। কিন্তু আমার কিন্তু ওই সরকার থেকে বা আপনার দলের থেকে কোনো ইনকামে পেট চলে না। তো আমার মনে হয় দলকে না দেখে আগে নিজের দিকে দেখতে হবে, আগে নিজেরটা দেখতে হবে, আমি নিজে বঞ্চিত কিনা। দল পেট চালায় না, যাদের দল পেট চলায় তাদের কিন্তু ব্যাপারটা আলাদা, তারা চাটতে পারে, সে যে দলেরই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, সেটা আপনার বিজেপির হতে পারে, টিএমসি হতে পারে, সিপিএম হতে পারে। যাদের দলের দ্বারা পেট চলে তাদের ব্যাপারটা আলাদা, তারা তারা দলের গুণগান গাইবে, দলের কথা বলবে, তারা এরকমও বলবে যে অবশ্যই আমার পিছনে সে সারা বছর ঘুরেছে, তাকে চাকরি দেবো না, আমি কাকে চাকরি দেবো। তো এগুলো কথাগুলো কারা বলবে? যাদের দ্বারা, দলের দ্বারা পেট চলে। দেখুন, এই যে আমাদের যে শিক্ষামন্ত্রী একজন ছিলেন, আমি নাম বলছি না, তো সেই শিক্ষামন্ত্রী এই যে কোটি কোটি টাকা কি দলের থেকে পেয়েছে বা বিভিন্ন ভাবে পেয়েছে, শিক্ষামন্ত্রী হয়েছিল বা পেয়েছিল, তাহলে সেই শিক্ষামন্ত্রী 2 বছর জেল খেটেছে, তাই কি হয়েছে? কোটি কোটি টাকা এসছে, তাহলে তাদের লাভ আছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কি দল করে কোনো লাভ আছে বলুন? শুধু শুধু আমরা যে দল করে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করি, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন যে পশ্চিমবঙ্গ বাদে আমাদের ভারতবর্ষের আর কোন কোন প্রান্তে যে ভোটের সময় এই বোমাবাজি, মার্ডার, মারামারি, নিজেদের মধ্যে যে মাথা ফাটাফাটি করি। দেখুন তো কোন এমএলএ, কোনো আপনাদের মুখ্যমন্ত্রী ভোটের সময়, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বাদ দিন, এমএলএ এমপি যারা আছে, কারো দেখেছেন যে মারা গেছে ভোটের সময়? মারা গেছে, যুদ্ধ করে মারা গেছে, মারামারি করে মারা গেছে, এরকম হয়েছে? মরে না। কিন্তু যদি মরে কারা? মরে আমার আপনার ঘরে, সাধারণ ঘরে ছেলেমেয়েরা। তো রাজায় রাজায় দেখবেন একই চেয়ারে, একই টেবিলে বসে, তারা হারলে পরে, জিতলে পরেও একই টেবিলে, চেয়ারে বসে তারা গোপনে ড্রিঙ্কস করছে বড় রকম, আপনাদের জনগণের টাকা নিয়ে। আর মারামারি করে মরছে কারা? এই সাধারণ জনগণ। আপনাদের বোকা বানিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিচ্ছে, আপনাদের ট্যাক্সের টাকায় তারা চলছে, আপনাদের জনগণের টাকায় আপনাদের মগজ ধোলাই করে নিজেদের মধ্যে ভাই ভাই মাথা ফাটাফাটি করাচ্ছে।
এই সমস্ত নেতারাই। তো আমি মনে করি এই সমস্ত নেতাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, নিজেকে সরিয়ে রেখে নিজের চিন্তা করুন, দলের চিন্তা না করে নিজের চিন্তা করুন। আমি জানি এই ভিডিওগুলো শেষ হওয়ার পর অনেক যারা বিভিন্ন দলের লাভার আছে, সেটা বিজেপির হতে পারে, টিএমসির হতে পারে, সিপিএম এর হতে পারে, বিভিন্ন দলের লাভার যারা আছে, যারা দলের প্রতি বেশি ভালোবাসা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করবে। কিন্তু আমি মনে করি যে দলের চিন্তা না করে এই যে আমরা নিজের মাথা ফাটাফাটি করে মরি ভোট আসলে পরেই, এখানে বোমা পড়ে, ওখানে বোমা পড়ে, এখানে গোলাগুলি হয়, ওখানে মারামারি হয়। হ্যাঁ, ভোট আসলে পরেই মনে হয় যেন, মানে ভোট শেষ হয়ে গেলে পরে একেবারে বিশাল ব্যাপার, ভোটের মধ্যে মনে হয় যেন ও আমার শত্রু, আমার শত্রু, একটা ভয়ঙ্কর অবস্থা। আপনারা অন্য রাজ্যে যান, অন্য যে কোনো রাজ্যে দেখে আসুন তো ভোটের সময় এসব হয় নাকি? ইভিএম চুরি, চুরি, এর মাথা ফাটাফাটি, গোলাগুলি, খুনোখুনি কোথায় হয়? কোথায় হয়? এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই হয়। অন্য কোনো রাজ্যে যান, এসব কিন্তু কোনো গল্প নেই, এসব কোনো গল্প নেই। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন, কিন্তু এগুলো চলতে থাকে আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গে কেন চলতে থাকে? কারণ যত মানুষকে অশিক্ষিত করে রাখা যাবে, যত শিক্ষা ব্যবস্থাটাকে তলিয়ে রাখা যাবে, যত শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া যাবে, তত মানুষ মূর্খ থাকবে। আর যত মানুষ মূর্খ থাকবে, তত রাজা নেতারা যা বলবে তাই জনগণ মাথা পেতে শুনবে, তাই জনগণ মাথা পেতে শুনবে। এটা হচ্ছে মূল বিষয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অনেকে আবার বলবেন জ্ঞান দান করছে বিভিন্ন কিছু, তো সেসব কিছুই না। আমি আবারও বারবারও বলছি যে বিষয়টা বলছিলাম, তো আপনাদের শেষমেশ আপডেটটা দিয়ে দিই। আপনাদের গ্রুপ সি ডির যেটা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তো ফেলেছেন, যারা করেননি তারা করবেন। হয়তো টাকাগুলো এরকম এক্সপিরিয়েন্স নম্বর যোগ হলে পরে টাকাগুলো হয়তো এরকম হলে জলেই যাবে। তো আপনাদের জানুয়ারির 18 তারিখ আর 25 তারিখে সম্ভবত আপনাদের পরীক্ষা হতে পারে। হ্যাঁ, আপনাদের গ্রুপ সিডির পরীক্ষা জানুয়ারির 28 অথবা 18 অথবা 25 তারিখে পরীক্ষাগুলো হতে পারে। যাই হোক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মিঠুন দা হেল্পলাইন, অবশ্যই সেখানেও জয়েন থাকবেন, এবং আমাদের ফেসবুক থাকলে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, এবং কথাগুলো একটু ঠান্ডা মাথায়, রাগ মাথায় নয়, ঠান্ডা মাথায় একটু বিচার করে দেখবেন যে আমি ভুল কিছু বললাম কিনা। এবং যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে নিজের যুক্তিসঙ্গত ভাব দিয়ে বুঝিয়ে দেবেন। ভুল বলতেই পারি, ভুল হতে পারে কিছু, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সংশোধন করবেন।